পড়ছিলাম দিশেহারা কলমে সানা শেখ, পর্ব সংখ্যা 15। বিকেলেই বাড়িতে ফিরে আসে শ্রবণ। ডাক্তার একদম স্ট্রেস নিতে নিষেধ করে দিয়েছে। উত্তেজিত হওয়াই যাবে না। ড্রয়িং রুমে এসে আশেপাশে নজর বোলায়। মেয়ের ছাড়া কেউ নেই ড্রয়িং রুমে। সিঁড়ির দিকে তাকিয়েই গলা ছেড়ে রাগে স্বরে ডেকে ওঠে, অনিমা তনিমা কুত্তার বাচ্চা নিচে আয়। শামীম রেজা জানোয়ার, তুইও নিচে আয়। শ্রবণের ডাকার ধরন দেখে ড্রয়িং রুমে থাকা সবাই স্তব্ধ। কেমন হিংস্র শোনাচ্ছে গলার স্বর। কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পরও যখন কেউ নিচে আসে না, তখন আরো রেগে গিয়ে বলে, নিচে আসবি নাকি আমি উপরে আসব? শামীম রেজা চৌধুরী আগে আগে নেমে আসেন সিঁড়ি বেয়ে। ওনার পেছন পেছন আসছেন দুই বোন। দুজনের পেছন পেছন আসছে ছোহা। ছোহা সকালেই বাড়িতে ফিরে এসেছিল। তনিমা চৌধুরী স্বাভাবিক থাকলেও স্বাভাবিক নেই অনিমা চৌধুরী। চেহারায় কালশিটে দাগ পড়ে আছে। কপালের পাশে চামড়া ছুলে জখম হয়ে রয়েছে। ফর্সা হাতে আঘাতের দাগ স্পষ্ট। দেখে বোঝাই যাচ্ছে উত্তম মধ্যম দেওয়া হয়েছে। সামাদ চৌধুরী ছোট ছেলের দিকে তাকিয়ে বলেন, কি করেছো এসব? শাহিন রেজা চৌধুরী খ্যাপাটে দৃষ্টিতে অনিমা চৌধুরীর দিকে তাকিয়ে বলেন, কি করেছি? ও যা করেছে তাতে তো ওকে গলা পর্যন্ত মাটির নিচে গেড়েই ইটপাটকেল ছুঁড়ে মারা উচিত। অনিমা চৌধুরী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। রাতে শাহিন রেজা চৌধুরী ওনাকে বেরিয়ে যাওয়ার পরেও যখন যাচ্ছিলেন না, তখন ভয়ঙ্কর রকমের রেগে গিয়ে হুঁশজ্ঞান হারিয়ে ইচ্ছে মতো মেরেছিলেন। মার খাওয়ার কারণে রাত থেকে ওনার ভীষণ জ্বর। জীবনে গায়ে ফুলের টোকাও পড়েনি। শাহিন রেজা চৌধুরী তো মনের ভুলেও কোনোদিন উঁচু গলায় কথা বলেননি ওনার সঙ্গে। সেই মানুষ গতরাতে ওনার গায়ে হাত তুলেছে। মারতে মারতে আধমরা বানিয়ে ফেলেছিল। শ্রবণ তিনজনের দিকে তাকিয়ে বলে, খুব তেল জমেছে তোদের শরীরে, তাই না? তোদের তেল কিভাবে বের করতে হবে খুব ভালো করেই জানি আমি। অনেক করেছিস, এবার আমি তোদের উড়ার ব্যবস্থা করব। মেট মেট দুজন এগিয়ে এসে ওর সামনে দাঁড়ায়। শ্রবণ দুজনের দিকে তাকিয়ে বলে, আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য আপনাদের ছুটি। বেতন প্রত্যেক মাসে পেয়ে যাবেন। এখন ব্যাগ প্যাক করে চলে যান এখান থেকে। দুজন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে শ্রবণের মুখের দিকে। কি বলেছি বুঝতে পারেননি? জি স্যার, বুঝতে পেরেছি। দুইজন নিজেদের রুমের দিকে এগিয়ে যায়। শ্রবণ দুই বোনের দিকে তাকিয়ে বলে, আজ থেকে বাড়ির সব কাজ তোরা দুজন করবি। যদি কাজ না করিস তাহলে না খেয়ে থাকবি, নয়তো গেট খোলা আছে, সোজা বেরিয়ে যাবি। ঘাড় কাত করে বাবার দিকে তাকায়। ছেলের তাকানো দেখেই শুকনো ঢোক গিলে নেন শামীম রেজা চৌধুরী। শ্রবণ ওনার দিকে তাকিয়ে বলে, আগামী 2 দিনের মধ্যে আমার শেয়ারের সকল হিসাব চাই আমার। 1 পয়সার হিসাব গরমিল হলেও খবর আছে তোর। আমার টাকায় খেয়ে পরে উড়ে বেরিয়ে অনেক তেল জমিয়েছিস। হিসাব গরমিল হলে শরীরে 1 ফোঁটাও তেল অবশিষ্ট থাকবে না। গত 20 বছরের হিসাব পাই টু পাই চাই আমার। ছেলের কথা শুনে দরদর করে ঘামতে শুরু করেছেন শামীম রেজা চৌধুরী। ওর শেয়ার হিসেব তো মিলবে না। ওর শেয়ারের অর্ধেকের বেশি টাকা মেরে দিয়েছেন। এখন হিসাব মিলাবেন কিভাবে? এই ছেলে যে কোনোদিন নিজের শেয়ারের হিসাব চাইবে সেটা তো কোনোদিন ভাবেননি। এসব নিয়ে তো এই ছেলের কোনো মাথা ব্যথা ছিল না কোনোদিন। অনার্স শেষ করার পর সামাদ চৌধুরী নাতিকে বলেছিলেন অফিস জয়েন করার জন্য। অফিস জয়েন করলে কাজে বিজি থাকবে, তাতে অন্য চিন্তা ভাবনা মাথায় আসবে কম, মানসিক স্ট্রেস কমবে। কিন্তু শ্রবণ রাজি হয়নি। ওর এইসব অফিস বিজনেস কিছুই ভালো লাগে না। যেমন আছে সেভাবেই থাকবে। শামীম রেজা চৌধুরী মনে মনে চাইছিলেন শ্রবণ যেন অফিস জয়েন না করে। এই ছেলে এমনিতে ওনাকে সম্মান দেয় না, যখন তখন মান সম্মান নিয়ে টানাটানি শুরু করে। বাড়ির সকলের সামনে তো করেই, অফিস জয়েন করলে স্টাফদের সামনেও করবে। এতে বেজ্জতি উনি হতে চাননি। শ্রবণ বাবার দিকে তাকিয়ে বলে, হিসাব না মিললে তোকে যে কি করব তুই নিজেও জানিস না। একেবারে রাস্তায় নামিয়ে ছাড়বো। কামলা দেওয়া ছাড়া কোনো পথ খুঁজে পাবি না। হয়তো কামলা দেওয়ার জন্য বাইরেও থাকবি না। সিঁড়ি দিয়ে পা বাড়িয়ে থেমে যায়। স্পর্শের কাঁধে চাপড় দিয়ে বলে, থ্যাংক ইউ ভাই, বলেই চলে যায়। স্পর্শ বুঝতে পারল না শ্রাবণ ওকে ধন্যবাদ দিল কেন। ধন্যবাদ পাওয়ার মতো কিছু করেনি এখনো। স্পর্শ বুঝতে না পারলেও যারা বোঝার তারা ঠিকই বুঝতে পেরে গেছে। মেয়ের দুজন সকলের সামনেই বেরিয়ে যায় বাড়ি থেকে। কেউ কিছু বলতে পারে না। সামাদ চৌধুরী ছোঁয়াকে নিজের রুমে নিয়ে এসেছে। ছোঁয়াকে বিছানায় বসিয়ে নিজেও বসেন পাশে। ছোঁয়ার এক হাত মুঠো করে ধরে বলেন, শ্রাবণ তোমাকে কিছু বলেছে সকালে? শুধু বলেছিল সামনে না যেতে, আর কিছু বলেনি। দুদিকে মাথা নাড়ে সোহা। সামাদ চৌধুরী বলেন, শ্রাবণ তোমাকে ডিভোর্স দিতে চাইছে। ও তোমাকে এই কথা বললে তুমি হয়তো রাজি হয়ে যাবে, কিন্তু আমি চাই না তোমাদের ডিভোর্স হোক। ডিভোর্সের কথা শুনে চোখ বড় বড় হয়ে গেছে সোহার। সামাদ চৌধুরী আবার বলেন, শ্রবণ ছোট থেকেই অনেক কষ্ট পেয়ে বড় হয়েছে। তুমি সব কিছু শুনেছ। এখন আর কোনো কিছু অজানা নেই তোমার।
ওর মা মারা যাওয়ার পর থেকে নিঃসঙ্গভাবেই থেকেছে এতগুলো দিন। ওকে গত 2 বছর ধরে হাজারবার বলেও বিয়ের জন্য রাজি করাতে পারিনি। জেদ ধরে হোক আর যাই করে হোক অবশেষে তোমাকে বিয়ে করেছে। গত দিনগুলো তোমার সঙ্গে একসাথে থেকেছে। আমি চাই বাকি জীবনটাও তোমার সঙ্গে থাকুক। ও একবার তোমাকে ডিভোর্স দিয়ে দিলে বাকি জীবনে নিজের সঙ্গে আর কাউকে জড়াবে না। বাকি জীবনটা একাই কাটিয়ে দেবে। ওর জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে আমি কিছুতেই মেনে নিতে পারি না। তুমি একবার যখন ওর হাত ধরেছো আর ছেড়ো না। শ্রবণ ডিভোর্সের কথা বললে তুমি রাজি হবে না কিছুতেই। রাজি না হলে মারবে। শ্রবণ তোমার গায়ে হাত তোলে। দুদিকে মাথা নাড়ায় সোহা। তাহলে এত ভয় পাচ্ছ কেন? শ্রবণের সঙ্গী প্রয়োজন। ডাক্তার বলেছেন এভাবে একা একা থাকলে আবার মানসিক অবস্থা খারাপের দিকে যাবে। আবার স্ট্রোক করলে হয়তো মরেই যাবে। তুমি পারবে ওকে পরিবর্তন করতে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সোহা কিছু না বলে তাকিয়ে থাকে চুপচাপ। সামাদ চৌধুরী নাতনির চুলে হাত বুলিয়ে বলেন, শ্রবণ অনেক কষ্ট করেছে জীবনে। আমি চাই বাকি জীবনটা তোমাকে নিয়ে সুন্দরভাবে পার করুক। তোমরা একসাথে থাকো, একে অপরকে ভালোবেসে ভালো রাখো। তোমাদের দুজনের সুন্দর একটা সংসার হোক। সোহা চুপচাপ দাদার কথা শুনে মন দিয়ে। সামাদ চৌধুরী আরো অনেক কথা বলেন। সব শোনে সোহা। সন্ধ্যার পর শ্রবণের রুমে প্রবেশ করে সোহা। বিছানার দিকে তাকিয়ে দেখে শ্রবণ চোখ বন্ধ করে শুয়ে আছে চিত হয়ে। বরাবরের মতো বুকের ওপর বালিশ চেপে ধরে আছে। সোহা ধীর পায়ে ওয়াশরুমে প্রবেশ করে। দরজা লাগানোর শব্দে শ্রবণ ঘাড় ঘুরিয়ে ওয়াশরুমের দিকে তাকায়। বুঝতে পারে সোহা এসেছে। ডান হাত দিয়ে চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে নেয়। একটু পরেই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সোহা। হাত মুখে পানির ফোঁটা বিদ্যমান। ড্রেসিং টেবিলের সামনে টুলের উপর ভেজা টাওয়াল দলা করে রেখে দিয়েছে শ্রবণ। হেঁটে এগিয়ে এসে টাওয়াল হাতে তুলে নেয়। হাত মুখ মুছতে শুরু করতেই শ্রবণ গম্ভীর গলার স্বর ভেসে আসে। হঠাৎ কথা বলায় চমকে ওঠে সোহা। বিছানার দিকে তাকায়। তুই এই রুমে কেন? কোথায় যাব? তোকে নিষেধ করেছি না আমার সামনে আসবি না? এসেছিস কেন? বের হ আমার রুম থেকে। তো তুমি তো নিয়ে এসেছিলে আমাকে। এখন আমি যেতে বলছি যা। আর কোনোদিন আসবি না আমার রুমে আর আমার সামনে। খুব শীঘ্রই ডিভোর্স পেয়ে যাবি। তারপর যাকে খুশি তাকে বিয়ে করে নিবি। আজ থেকে তুই মুক্ত। যত খুশি যেখানে খুশি উড়ে বেড়া। ডিভোর্স যখন দেবে তাহলে বিয়ে করেছিলে কেন জোর করে? শ্রবণ আগের চেয়েও রেগে তাকিয়ে থাকে। দাঁতে দাঁত পিষে বলে, যেতে বলেছি আমার সামনে থেকে। যা। আমার সবকিছু তো এই রুমেই। গুছিয়ে নিয়ে বিদায় হও আমার চোখের সামনে থেকে। তোদের সহ্য হচ্ছে না। তোকে ডিভোর্স দিতে পারলেই আমি শান্তি পাবো। তোকে দেখলেই তোর মায়ের কুকর্মের কথা মনে পড়ে। তুইও নিশ্চয়ই তোর মায়ের মতোই হয়েছিস। দ্রুত বিদায় হও আমার সামনে থেকে। শ্রবণের রাগারাগির মুখে টিকে থাকতে পারেনি সোহা। সেজন্য শ্রবণের রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে এসেছে। রুম থেকে বের হচ্ছিল না বলে শ্রবণ উত্তেজিত হয়ে যাচ্ছিল। শ্রবণকে উত্তেজিত করতে চায় না, তাই রুম থেকে বেরিয়ে এসেছে। শ্রবণ যা বলবে করতে চাইবে তা থেকে এক চুলও নড়চড় হবে না, সেটা এই কয়েকদিনে খুব ভালো করেই বুঝতে পেরে গেছে সোহা। একবার যখন মুখ দিয়ে বের করেছে ডিভোর্স দেবে, তখন দেবেই। এই কাজ থেকে ওকে কেউ আটকাতে পারবে না আর। স্পর্শ এসে দাঁড়ায় সোহার রুমের সামনে। ভেতরে উকি দিয়ে সোহাকে দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করে সোহা। সোহা মুখ তুলে স্পর্শের দিকে তাকায়। সোহার দু চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। ফর্সা মুখ লাল হয়ে গেছে। স্পর্শ এগিয়েছে সোহার সামনে হাঁটু মুড়ে বসে। মুখ তুলে সোহার মুখের দিকে তাকায় মায়াবী দৃষ্টিতে। ক্রন্দনরত সোহাকে দেখতে ভীষণ আদরে লাগছে। কাঁদছিস কেন? কি হয়েছে? সোহা চোখের পানি মুছে চুপ করে থাকে। ভাইয়া কিছু বলেছে? দুদিকে মাথা নাড়ে সোহা। এত মন খারাপ করে কি হবে? আমাদের ভাগ্যটাই এমন রে। কাঁদিস না আর। সোহা স্পর্শের মুখের দিকে তাকিয়ে আছে। দুই চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। ভালোবেসেছিলাম তোকে, কিন্তু তুই তো আমার কপালে নেই। ভালোবাসার অনুভূতি ভুল মানুষের জন্য কেন জন্মায়? আমরা যাকে নিজের জীবনে একান্তই আপন করে পাবো না, তাদের জন্য কেন এই মায়া জন্ম নেয়? স্পর্শ একটু থামে। লম্বা একটা শ্বাস টেনে নিয়ে আবার বলে, ভাইয়ার ওপর থেকে নিজেকে যেমনই দেখাক, ভেতর থেকে অনেক ভালো একজন মানুষ। তোকে অনেক ভালো রাখবে, ভালোবাসবে। আমার ভাইয়াকে তুই ভালো রাখিস। কোনোদিন ভাইয়ার হাত ছাড়িস না। মা খালার গুণ কোনোদিন নিজের মধ্যে আসতে দিস না। তুই জানিস তো ভাইয়া ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়েছে। আমি জানি তুই ভাইয়াকে ভালোবাসবি, ভালোও রাখবি। যত যাই হয়ে যাক তুই ভাইয়াকে ছাড়িস না। একটু থেমে আবার বলে, আমি আগামীকাল হোস্টেলে চলে যাব। কবে বাড়িতে আসবো ঠিক নেই, আবার আসবো কি না তারও ঠিক নেই।
ভালো থাকিস আর আমার ভাইয়াকেও ভালো রাখিস। সোহা কিছু না বলে স্পর্শের মুখের দিকে তাকিয়ে থাকে। স্পর্শের জন্য ওর অনেক মায়া হয়, শ্রবণের জন্য হয়। দুই ভাই কত বাজেভাবেই না আঘাত পেয়েছে নিজেদের বাবা মায়ের কাছ থেকে। ওরা দুই ভাই বোনও তো খুব বাজেভাবে আঘাত পেয়েছে। সিয়ামের মুখের দিকে তাকানো যায় না এখনো। এমন একটা পরিবার ওদের কেন হলো? স্পর্শ বসা থেকে উঠে দাঁড়ায়। রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে আরো একবার বলে, ভাইয়াকে কোনোদিন কষ্ট দিস না। একটু রাগারাগি করলে সহ্য করে নিস, একদিন দেখবি সব ঠিক হয়ে গেছে। স্পর্শ বেরিয়ে যায় রুম থেকে। সো আগের মতোই বসে রইল। স্পর্শ নিজের রুমে এসে দরজা লাগিয়ে দেয় ভেতর থেকে। অবাধ্য চোখের পানি ঝরঝর করে পড়তে শুরু করে। ভালোবাসা হারিয়ে ফেলার চেয়ে বেশি কষ্ট হচ্ছে নিজের বাবা মায়ের আসল রূপ জানার পর আর বড় ভাইয়ের জন্য। এই দুনিয়ায় মানুষ এত স্বার্থপর কেন হয়? অন্যের ভালো থাকার সুখ কেন কেড়ে নেয়? রাত 9টার পর অনিমা চৌধুরী সোহার রুমে প্রবেশ করেন। এতক্ষণ রান্নাঘরে ছিলেন জ্বর নিয়ে। অনেকক্ষণ ধরে মেয়ের সঙ্গে কথা বলার জন্য ছটফট করছিলেন, কিন্তু সুযোগ পাচ্ছিলেন না। সোহা ব্ল্যাঙ্কেট দিয়ে গলা পর্যন্ত ঢেকে শুয়ে আছে উল্টো ফিরে। দুপুরে হালকা খেয়েছিল, এখন আর খেতে ইচ্ছে করছে না। সোহা মায়ের ডাক শুনে বুক আরও ভারী হয়ে আসে সোহার। মায়ের দিকে না তাকিয়ে আগের মতোই শুয়ে রইল নিশ্চুপ হয়ে। অনিমা চৌধুরী বিছানায় বসে সোহার গায়ের ওপর থেকে ব্ল্যাঙ্কেট টেনে সরিয়ে দেন। গায়ে ধাক্কা দিয়ে বলেন, সোহা ঘুমিয়ে পড়েছিস? ওঠ, কথা আছে তোর সঙ্গে। ভালো লাগছে না, যাও এখান থেকে। কিভাবে কথা বলছিস তুই আমার সঙ্গে? আমি তোর মা হই। ভালো লাগছে না আমার, ডিস্টার্ব করবে না। তুই ওঠ আগে, দরকারি কথা আছে তোর সঙ্গে। সোহাকে শুয়ে থাকতে দেন না অনিমা চৌধুরী। টেনে তুলে জোর করে বসিয়ে দেন। সোহা মায়ের দিকে তাকায় না, নিচের দিকে দৃষ্টি রেখে মায়ের হাত সরিয়ে দেয় গা থেকে। বলো, কি বলবে? শ্রবণ তোকে ডিভোর্স দিতে চায়? হ্যাঁ, তাহলে দিয়ে দে। সোহা মুখ তুলে তাকায় মায়ের মুখের দিকে। অনিমা চৌধুরীকে চেনাই যাচ্ছে না এখন, চেহারা পুরোপুরি বদলে গেছে। তুই শ্রবণকে ডিভোর্স দিয়ে দে, ওই পাগলের সঙ্গে তোর সংসার করতে হবে না। শ্রবণকে ডিভোর্স দিয়ে স্পর্শকে বিয়ে করে নে। তুমি পাগল হয়ে গেছো? বড় ভাইকে ডিভোর্স দিয়ে আমি ছোট ভাইকে বিয়ে করব? সমস্যা কি? স্পর্শ তো তোকে ভালোবাসে, ও অবশ্যই তোকে বিয়ে করবে। আমি বিয়ে করতে চাই না। কেন? তুইও তো ভালোবাসছিস স্পর্শকে। ভালোবাসি না, যাও এখান থেকে। তুই কি শ্রবণের সঙ্গে সংসার করতে চাইছিস? হ্যাঁ, ওই পাগলের সঙ্গে তুই জীবনও ভালো থাকবি না সোহা। ও যখন ডিভোর্স দিতে চাইছে তুইও ডিভোর্স নিয়ে নে। স্পর্শকে বিয়ে না করলে অন্য ছেলেকে করবি। দুনিয়ায় কি ছেলের অভাব পড়েছে? তুই দেখতে সুন্দর, বাবা মায়ের টাকা পয়সা আছে, তোর পেছনে ছেলেদের লাইন পড়ে যাবে। চুপ করো। সোহার গলার স্বরে একটু ভয়ের মিশ্রণ আছে, চোখে মুখেও ভয় ছড়িয়ে পড়েছে। অনিমা চৌধুরী না থেমে বলেন, কেন চুপ করব? শ্রবণ বাড়ির সকলের সামনেই তোর সঙ্গে যাচ্ছে তাই ব্যবহার করে, আড়ালেও নিশ্চয়ই করে। ওর মাথায় তার তোর সব ছেঁড়া। পাগল হয়ে তোকে মেরে ফেলবে। মরার জন্য কেন একটা পাগলের সঙ্গে থাক? পুরো কথা শেষ করার আগেই সোহা কিছুটা রাগী স্বরে বলে, চুপ করতে বলেছি, চুপ করো। আমাকে নিয়ে ভাবতে হবে না তোমার, অনেক ভেবে ফেলেছ। আমাকে জন্ম না দিলেও পারতে। জন্ম যখন দিয়েই ফেলেছ তখন জন্মের পর বিষ খেয়ে মেরে ফেললেও ভালো একটা কাজ করতে জীবনে। তুই এই পাগলের জন্য আমার সঙ্গে এভাবে কথা বলছিস? মরতে না চাইলে মুখটা বন্ধ করে রাখো একটু। সোহা চাপা স্বরে বলা কথাগুলো শুনতে পেলেও বুঝতে পারেন না কথার মানে। এমন কথা কেন বলল? সোহার দৃষ্টি অনুসরণ করে দরজার দিকে তাকাতেই দেখেন শ্রবণ দাঁড়িয়ে আছে অগ্নিমূর্তি রূপ ধারণ করে। ওকে ওই অবস্থায় এখানে দেখে গলা শুকিয়ে যায় অনিমা চৌধুরীর। এই ছেলে এখানে আসলো কখন? ওনার সব কথা শুনেছে? যদি শুনে থাকে তাহলে আজ ওনাকে কেউ বাঁচাতে পারবে না ওর হাত থেকে। শ্রবণ ধীর পায়ে ভেতরে প্রবেশ করে, আশেপাশে তাকিয়ে কিছু খোঁজে। ভয়ে অনিমা চৌধুরী বিছানার অপর পাশে চলে গেছেন। শ্রবণ বিছানার কাছে এসে দাঁড়ায়। সোহা দ্রুত নেমে আসে বিছানা থেকে। ভয়ে ভয়ে কম্পিত স্বরে বলে, কি কিছু বলবে? হ্যাঁ, ওই কুত্তার বাচ্চার জিহ্বা টেনে ছিঁড়ব। সোহা মায়ের দিকে তাকায়। ভয়ে ওনার মুখের রং আরো পাল্টে গেছে। কুত্তার বাচ্চা মেয়েকেও নিজের মতো 12 ভাতারি বানাতে চাইছিস? সোহার কান ঝাঝা করে ওঠে শ্রবণের কথা শুনে। ভয়ে কিছু বলতে পারছে না বেচারি। শ্রবণ সোহার মুখের দিকে তাকায়, খপ করে গলা চেপে ধরে বলে, এখনো ডিভোর্স দেইনি, তার আগেই নিজের পেছনে ছেলেদের লাইন লাগানোর প্ল্যান করছিস মায়ের সঙ্গে? সোহা শ্রবণের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে দুদিকে মাথা নাড়ায়। শ্রবণ গলা ছেড়ে দেয়। অনিমা চৌধুরীর দিকে তাকিয়ে বজ্র কণ্ঠে বলে, কুত্তার বাচ্চা, তোকে কাজ করতে বলেছি, তুই এখানে বসে কি করছিস? মেয়ের পেছনে ছেলেদের লাইন লাগিয়ে মেয়েকে ব্যবসায়ী বানানোর প্ল্যান করেছিস?
শ্রবণের কথা শুনে কেঁদে ফেলে সোহা। কান্না করতে করতে বলে, প্লিজ চুপ করো তুমি। কেন চুপ করব? তোরা করলে দোষ নেই, আর আমি বললেই দোষ। তুমি এসব কথা কেন বলছো? তোরা যা বলছিলি আমি তো সেটাই বলছি। আমার কানে কোনো সমস্যা নেই, স্পষ্ট শুনতে পাই আমি। শুনেছি তো কি প্ল্যান করছিলি দুজন মিলে। আমাকে তোদের পাগল মনে হয়? আমি পাগল? ওই কুত্তার বাচ্চা নষ্ট মহিলা আমি পাগল? আমার মাথার তার ছেঁড়া। নিজের মতো নষ্ট বানাবে মেয়েকে? তোর মা এক নষ্টা, তোদের দুই বোনকেও বানিয়েছে, এখন তুই তোর মেয়েকেও বানাবি? কথা বলছিস না কেন? ডিভোর্স দিতে চেয়েছিলাম, কিন্তু এখন আর দেব না। তোর মেয়ে মরার আগে আর আমার কাছ থেকে মুক্তি পাবে না। তোর মেয়ের জীবন দেখ শুধু কিভাবে জাহান্নাম বানাই আমি। সোহার হাত চেপে ধরে দরজার দিকে পা বাড়ায়। সোহা পেছন ফিরে মায়ের দিকে তাকিয়ে অভিমান ভরা সুরে বলে, তোমাকে আমি জীবনেও মাফ করব না। শ্রবণ সোহাকে টেনে নিয়ে নিজের রুমে ফিরে আসে। রুমের ভেতর এসে সোহার হাত ছেড়ে দিয়ে দরজা লাগিয়ে দেয় ভেতর থেকে। ঘুরো দাঁড়াতেই ভয়ে পিছিয়ে যেতে শুরু করে সোহা। বল, কি কি প্ল্যান করলি ওই নষ্টার সঙ্গে? কোনো প্ল্যান করিনি। নিজের পেছনে ছেলেদের লাইন লাগাবি? না। তোকে ডিভোর্স দিয়েছি এখনো? না। ভয় পেছাতে পেছাতে দেয়ালের সঙ্গে ঠেকে গেছে সোহা। শ্রবণ এসে ওর সামনে দাঁড়ায়। দুজনের মাঝখানে এক হাত দূরত্ব। শ্রবণের ফর্সা চেহারা লাল হয়ে উঠেছে, চোখ দুটো ভয়ঙ্কর দেখাচ্ছে, চোখে মুখে স্পষ্ট হিংস্রতা প্রকাশ পাচ্ছে। ভীষণ রেগে আছে বোঝাই যাচ্ছে। আমার কাছ থেকে এখনো ডিভোর্স পাসনি। তুই এখনো আমার বউ। তুই আমার বউ থাকা অবস্থায় নিজের পেছনে ছেলেদের লাইন লাগানোর চিন্তা কিভাবে করলি? তুমি আমাকে ভুল বুঝছো। তুমি পুরো কথা শোনোনি বোধ হয়। আমি এমন কিছু বলিনি। শ্রবণ ঠাস করে একটা চর বসিয়ে দেয় গালে। সোহা মাথা একদিকে হেলে পড়েছে। শ্রবণ চিৎকার করে বলে, আর কি শোনাতে চাইছিস? ডিভোর্স দিতে চেয়েছি বলে রং লেগেছে মনে? সোহা কাঁদতে কাঁদতে দুদিকে মাথা নাড়িয়ে বলে, আমি বলিনি কিচ্ছু, আম্মু বলেছে। স্পর্শকে ভালোবাসিস? দুদিকে মাথা নাড়ে সোহা। সেদিন তো বললি ভালোবাসিস। বাসি না। কেন? স্পর্শ ভাইয়া আমার জন্য হারাম। আমি ভালোবাসি না ভাইয়াকে। আমি কিছু বলিনি, সবকিছু আম্মু নিজে থেকেই বলেছে। আমি কোনো ছেলের কাছে যাব না। কান্নার কারণে সোহার কথাগুলো খুব একটা স্পষ্ট হয় না, তবে শ্রবণ বুঝতে পেরেছে। সোহা কাঁদতে কাঁদতে বসে পড়েছে নিচে। ভয়ে পুরো শরীর কাঁদছে। শ্রবণ কি এখন আরও মারবে ওকে? ও তো এমন কিছু বলেনি। সব কিছু তো ওর মাই বলল, বারবার নিষেধ করলো তবুও বলল। শ্রবণ সরে যায় সোহার সামনে থেকে। রাগে মাথা ফেটে যাচ্ছে। সব কথা শুনেও শেষের কথাগুলো স্পষ্টই শুনতে পেয়েছে, বিশেষ করে অনিমা চৌধুরীর কথাগুলো। সোহার পেছনে ছেলেদের লাইন পড়ে যাবে, এই কথাগুলো শোনার পরই ওর মস্তিষ্ক অন্য কথা আর শুনছিল না। বারবার একই কথা রিপিট হচ্ছিল। সোহাকে দেখি ওর মাকে চুপ করতে বলছিল। শ্রবণ বিছানায় বসে পড়ে। মাথার ভেতর দপদপ করছে। অনিমা চৌধুরীর কথাগুলো কানে বাজছে এখনো। মস্তিষ্ক টকবক করে ফুটছে। লাইটার খুঁজে পাচ্ছিল না। সোহা হয়তো সরিয়ে রেখেছে। সোহা রুমে গিয়েছিল লাইটারের কথা জিজ্ঞেস করতে। গিয়ে তো আগুন জ্বালানোর জন্য লাইটারের প্রয়োজন হয়নি অনিমা চৌধুরীর কথা শুনেই। আগুন ধরে গেছে মাথায়। সোহার দিকে তাকায় আবার। সোহা ভয়ে দৃষ্টি সরিয়ে নেয়। এতক্ষণ শ্রবণের দিকে তাকিয়েছিল। লাইটার কোথায় রেখেছিস? সোহা নিচে থেকে উঠে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে লাইটার বের করে নিয়ে আসে। কম্পিত হাতে লাইটার বাড়িয়ে দেয় শ্রবণের দিকে। ঝড়ের সময় গাছের ডাল যেভাবে কাঁপে, সোহার হাতটাও ঠিক সেভাবেই কাঁপছে। শ্রবণ সোহার হাতের দিকে তাকিয়ে মুখে তাকায়। লাইটারটা হাতে নিয়ে সোহাকে টেনে আনে নিজের আরও কাছে। চোয়াল চেপে ধরে বলে, তোর মা তোর পেছনে ছেলেদের লাইন লাগাবে তাই না? এটা দিয়ে তোর এই বিউটিফুল চেহারার এমন অবস্থা করব, এখন যে কোনো ছেলের পেছনে লাইন তো দূরে থাক, মনের ভুলেও তোর দিকে তাকাবে না। শ্রবণের কথা শুনে ভয়ে আতঙ্কে পিছিয়ে যেতে চায় সোহা, কিন্তু শ্রবণ চেপে ধরে রাখায় যেতে পারে না। শ্রবণ লাইটার জ্বালিয়ে সোহার মুখের দিকে এগিয়ে আসে। সোহা দুই হাতে মুখ ঢেকে কেঁদে ওঠে আবার। হাত সরা বলছি। না, এমন করো না তুমি। আমি কোনোদিন কোনো ছেলের সামনে যাব না। যাওয়ার মতো অবস্থায় থাকলে না যাবি। হাত সরা বলছি, নয়তো তোর চুলে আগুন লাগিয়ে দেব। এমনিতেই মাথায় আগুন ধরে আছে।